গল্পমণিতে এসে গেল। এবারের গল্পটা একটু অন্যরকম, শুনেই দেখো কেমন লাগে। শুনো কিন্তু, তাহলে বুঝতে পারবে আমাদের ভবিষ্যৎ কোথায়। এবারের গল্পের নাম ভূতের ভবিষ্যৎ, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কলমে। বাসবনলিনী দেবী অটো নাড়ু মেশিনের 3টে ফুটোয় নারকেল কোড়া, গুড় আর ক্ষীর ঢেলে লাল বোতামটা টিপে দিয়ে অঙ্কের খাতাটা খুলে বসলেন। এলেবেলে অঙ্ক নয়, বাসবনলিনী যেসব আঁক কষেন তার উপর নির্ভর করে বিজ্ঞান অনেক ভেলকি দেখিয়েছে। আলোর প্রতিসরণের ওপর তাঁর সূক্ষ্মাতিসূক্ষ্ম হিসেব মহাকাশ বিজ্ঞানে অনেক অসম্ভবকে সম্ভব করেছে। এই 2051 সালে সৌরজগৎ ছাড়িয়ে অন্যান্য নক্ষত্রপুঞ্জে মানুষ যে যাতায়াত করতে পারছে তার পেছনে বাসবনলিনীর অবদান বড় কম নয়। যদি বয়সের প্রশ্ন ওঠে তো বলতেই হয় যে বাসবনলিনীর বয়স হয়েছে। এই 181 বছর বয়সের মধ্যে তার মৃত্যু হয়েছে মোট 4 বার। ডাক্তাররা যাকে বলেন ক্লিনিক্যাল ডেথ, তবে এক অসাধারণ প্রতিভা আছে তার। এই অসাধারণ প্রতিভার অধিকারিণী বলে আধুনিক চিকিৎসা আর শল্যবিজ্ঞানের সাহায্যে তাকে আবার বাঁচিয়ে তোলা হয়েছে। হৃদযন্ত্রটা অকেজো হয়ে যাওয়ায় সেটা বদল করে একেবারে পাকাপাকি যান্ত্রিক হৃদযন্ত্র বসিয়ে দেওয়া হয়েছে। 2টো চোখই নতুন, কিডনিও পাল্টাতে হয়েছে। তাছাড়া মস্তিষ্কের বার্ধক্য ঠেকাতে নিতে হয়েছে নানা রকম থেরাপি। তিনি 3 বার নোবেল পুরস্কার পেয়েছেন, নাম ডাকও প্রচন্ড। কিন্তু বাসবনলিনী একেবারে আটপৌরে মানুষ। আঁক কষেন, বিজ্ঞান চর্চা করেন, আবার নাতিপুতি নিয়ে দিব্যি ঘর সংসারও করেন। বলতে কি তার নাতিরাও রীতিমতন বুড়ো, তবে নাতিদের নাতিরা আছে, দস্যপুত্র কন্যারা আছে। বাসবনলিনীর কি ঝামেলার অভাব। এই তো পাঁচুটা 3 দিন ধরে নাড়ু খাবো বলে জ্বালিয়ে মারছে, তাও অন্য কারোর হাতের নাড়ু নয়, বাসবনলিনীর হাতের নাড়ু ছাড়া তার চলবে না। পাঁচুর বয়স এই সবে 8। বাসবনলিনীর মেজ ছেলের, সেজ ছেলের, বড় ছেলের, ছোট ছেলের, সেজ ছেলে। কে যে কোন ছেলের কোন ছেলে বা কোন মেয়ের কোন মেয়ে, বা কোন ছেলের কোন মেয়ের কোন ছেলের কোন মেয়ে, বা কোন ছেলের কোন মেয়ের কোন ছেলের কোন মেয়ে, সেসব হিসেব রাখা 4টিখানি কথা নয়। বাসবনলিনীর একটা গার্হস্থ্য কম্পিউটার আছে, তাতে সব তথ্য ভরা আছে। কে পাঁচু, কে হরি, কে গোপাল, কে তাদের বাপ মা ইত্যাদি সব খবরই বাসবনলিনীর চোখের পলকে জেনে নিতে পারেন, কাজেই অসুবিধে নেই। তাছাড়া কে কোনটা খেতে ভালোবাসে, কোনটা পড়তে পছন্দ করে, কে একটু খুঁতখুঁতে, কে খোলামেলা, কে ভীতু, কেই বা দুর্বল, কে পেটুক, কে ঝগড়ুটে, সবই কম্পিউটারের নখদর্পণে। কে যেন বলে উঠলো, মা নাড়ু হয়ে গেছে, গরম খোপে ঢুকিয়ে দেব। কণ্ঠস্বরটি বলাই বাহুল্য মানুষের নয়, অটো নাড়ু মেশিনের। বাসবনলিনী বিরক্ত হয়ে মেশিনের দিকে চেয়ে বললেন, তোর বুদ্ধির বলিহারি যাই মুখ্যদা, নাড়ু গরম রাখলে আঁট বাঁধবে কি করে শুনি? ভুল হয়ে গেছে মা। অত ভুল হলে চলে কি করে? দেখছিস তো বড় কাজ নিয়ে ব্যস্ত আছি। কাজ করিস কিন্তু বুদ্ধি খাটাস না। কেমন করলি নাড়ু, দেখি দে একটা। মেশিন থেকে একটা যান্ত্রিক হাত বেরিয়ে এলো, তাতে একটা নাড়ু। বাসবনলিনী তাঁর গন্ধ সুখে বললেন, খারাপ নয়, চলবে, স্টোরেজে রেখে দে, তারপর সুইচ অফ করে দিয়ে একটু জিরিয়ে নে। আচ্ছা মা বলে মেশিন চুপ করে গেল। খুব করে একটা কাশির শব্দ হাওয়ায়। বাসবনলিনী তাকালেন। তাঁর স্বামী আশুবাবু সসংকোচে ঘরে ঢুকে এদিক ওদিককে যেন খুঁজছেন। বাসবনলিনী চড়া সুরে বললেন, আবার এ ঘর ছোঁক করছো কেন? একটু আগেই তো 1 বাটি রাবড়ি আর 4খানা মালপোয়া খেয়ে চাঁদে বেড়াতে গিয়েছিলে, ফিরে এলে কেন? আশুবাবুর বয়স 191 বছর, একটু রোগা হলেও বেশ শক্ত সমর্থ চেহারা।
ডায়াবেটিস থেকে শুরু করে অনেক রকমের রোগ তাঁর শরীরে। একটু খাই খাই বাতিক আছে। তারও 5 ক্লিনিক্যাল ডেথ হয়েছে। শরীরের অনেক যন্ত্রপাতি অকেজো হওয়ায় বদলানো হয়েছে। তিনি বিরস মুখে বললেন, ছোক ছোক করে কি আর সাধে? নতুন যে গ্লাটন ট্যাবলেট খাচ্ছি তাতে ঘন্টায় ঘন্টায় খিদে পায়। চাঁদে গিয়ে একটু পায়চারি করতেই মার ফের খিদে হলো। সেখানে লড়াইয়ের চপ আর ফুলুরির কাউন্টারটা আজ আবার বন্ধ। আন্ডারগ্রাউন্ড ক্যান্টিনে গিয়ে দেখি সিনথেটিক খাবার ছাড়া কিছু নেই, তাই ফিরে এলুম। বাসবনলিনীর করুণা হলো। মোক্ষদাকে ডেকে বললেন, ওরে দে কয়েকখানা নাড়ু দে বাবুকে। নাড়ু পেয়ে আশুবাবু বিগলিত হাসি হাসলেন। দুগালে পুড়ে চিবোতে চিবোতে আরামে চোখ মুজে এলো। বললেন, তোমার হাতের কলাইয়ের ডালের বড়ি কতকাল খাই না, আজ রাতে একটু বড়ির ঝাল হলে কেমন হয়? বাসবনলিনী বিরক্ত হয়ে আঁক কষতে কষতেই একটা হাঁক দিলেন, ওরে খেদি শুনতে পাচ্ছিস? যাই মা বলে সাড়া দেয় এক কালো বেটে মতন কলের মানবী, এবং সে এসে সামনে দাঁড়ায়। বাসবনলিনী বললেন, বাইরে কি বৃষ্টি হচ্ছে নাকি রে? খুব বৃষ্টি হচ্ছে মা, সৃষ্টি ভাসিয়ে নিচ্ছে। তা নিক, বুড়ো কর্তা রাতের বেলা বড়ির ঝাল খাবেন। যা গিয়ে খানিকটা কলাইয়ের ডাল বেটে ভালো করে ফেটিয়ে রাখ, আমি 10 মিনিটের মধ্যে আসছি। খেদি চলে গেল। আশুবাবু ঘাড় নেড়ে নাড়ু খেয়ে এক গ্লাস জল পান করলেন। তারপর পেটে হাত বোলাতে বোলাতে বললেন, নাড়ুগুলো কিন্তু খাসা হয়েছে। বাসবনলিনী অঙ্কের খাতাটা বন্ধ করে উঠলেন, স্বামীর দিকে চেয়ে বললেন, ঘরে বসে থাকলে কেবল খাই খাই করবে, তার চেয়ে নাও না, যাও না একটু দক্ষিণ মেরু থেকে বেরিয়ে এসো। আশুবাবু মাথা নেড়ে বললেন, দক্ষিণ মেরুতে ভদ্রলোক যায় কখনো? এই কথা শুনে বাসবনলিনী একটুখানি ভুরুই কুঁচ করলেন। কেন, কি হয়েছে? সেখানে সামিট মিটিং হবে বলে ঝড়পোঁচ হচ্ছে, লোকেরা বাড়ি ব্যস্ত, খুব গাছ টাছ লাগানো হচ্ছে, মস্ত মস্ত হোটেল উঠছে, অত ভিড় আমার সয় না, তার চেয়ে বরং আলাস্কায় গিয়ে মাছ ধরে আনি। তাই যাও, কিন্তু সন্ধে 7টার মধ্যে ফিরে এসো। এখন কিন্তু দুপুর 1:30 বাজছে। হ্যাঁ গো হ্যাঁ, রাতে বড়ির জাল হবে, আমি কি আর দেরি করব? আশুবাবু বেরিয়ে গেলেন। বাসবনলিনী গিয়ে খেদির কাজ দেখলেন। ডাল বেশ মিহি করে বেটে ফেনিয়ে রেখেছে খেদি। বাসবনলিনী দেখে খুশি হয়ে বললেন, এবার অটো বড়ি মেশিন দিয়ে বড়িগুলো ভালো করে দে, যেন বেশ ডুমো ডুমো হয়। দিচ্ছি মা। বড়ি দেওয়া হতে লাগলো। বাসবনলিনী জালনা খুলে দেখলেন বাইরে সাংঘাতিক ঝড় বৃষ্টি হচ্ছে। বাসবনলিনী ঘরের দেওয়ালের একটা স্লাইডিং ডোর খুলে কাঁচের ঢাকনাওয়ালা বড়ি বেলুনটা বের করলেন। এটা তার নিজের আবিষ্কার। বড়ির ট্রেটা বেলুনের ঢাকনা খুলে তার মধ্যে বসিয়ে ফের ঢাকনা এঁটে দিলেন। তারপর দরজা খুলে চাকাওয়ালা বড়ি বেলুনটাকে বাইরে ঠেলে একটা হাতল টেনে দিলেন। বড়ি বেলুন দিব্যি গড় গড় করে গিয়ে উঠোনে দাঁড়ালো। তারপর ধীরে ধীরে শূন্যে উঠে ক্রমে দৃষ্টির বাইরে হারিয়ে গেল। মাইল 5 ওপরে গিয়ে বড়ি বেলুন স্থির হয়ে ভাসবে, ঢাকনা আপনা থেকে খুলে যাবে, চড়া রোদে বড়িগুলো 2-3 ঘন্টার মধ্যে শুকিয়ে মুচমুচে হয়ে যাবে। না শুকোলে বড়ি বেলুনের ম্যাগনিফায়ার রোদকে তাপকে প্রয়োজন মতন 10 বা 20 গুণ বাড়িয়ে দেবে। 5 মাইল ওপরে কাকপক্ষীরও উৎপাত নেই ঠিকই, তবে আন্তর্মহাদেশীয় নানান উড়ুক্কুযানের হামলা আছে। তাদের ধাক্কায় বড়ি বেলুন বেশ কয়েকবার ঘায়েল হয়েছে। তাই এখন বড়ি বেলুনে একটা পাহারাদার কম্পিউটার বসিয়ে দিয়েছেন বাসবনলিনী। উড়ুক্কুযান দেখলেই বড়ি বেলুন সাত করে প্রয়োজন মতন ডাইনে বাঁয়ে বা উপরে নিচে সরে যায়। বৃষ্টিটা খুব তেজের সঙ্গেই হচ্ছে বটে। এরকম আবহাওয়ায় বাসবনলিনীর বাড়ি থেকে বেরোতে ইচ্ছেই করে না। জানলার ধারে বসে কেবল অঙ্ক কষতে ইচ্ছে করে, কিন্তু বাজারে একটু না গেলেই নয়। অবশ্য ঘর থেকে অর্ডার দিলে বাড়িতেই সব পৌঁছে যাবে, কিন্তু বাসবনলিনী নিজের হাতে বেছে গুছে শাক পাতা কিনতে ভালোবাসেন। নিজে না কিনলে পছন্দসই জিনিসও পাওয়া যায় না। বেরোবার জন্য তৈরি হতেই বাসবনলিনীর 1 মিনিট লাগলো। একটা বাবল পরে নিলেন। জিনিসটা কাঁচের মতোই স্বচ্ছ, তবে এত হালকা যে গায়ে কিছু আছে বলে মনেই হয় না।
আসলে এই বাবল বা বুদবুদ গায়ের সঙ্গে সেঁটেও থাকে না, চারিদিকে শুধু ডিমের খোলার মতন ঘিরে থাকে, গায়ে এক ফোঁটা জল বা বাতাসের ছাপটা লাগতেই দেয় না। বুদবুদ বন্দী হয়ে বাসব নলিনী বেরিয়ে পড়লেন। ইচ্ছে করলে গাড়ি নিতে পারতেন, কিন্তু তাঁর গ্যারেজে রকমারি গাড়ি আর উড়ুক্কু জানও আছে। রাস্তায় অবশ্য যানবাহনের অভাব নেই, পেট্রোল কিংবা কয়লা বহুকাল আগেই ফুরিয়ে গেছে, তাই আজকাল গাড়ি চলে নানা রকম শুকনো জ্বালানিতে। এসব জ্বালানি ছোট ছোট চাবলেট বা বড়ির আকারে কিনতে পাওয়া যায়। কোনো ধোঁয়া বা গন্ধ নেই, শব্দও হয় না, যাতায়াতের জন্য আর আছে চলন্ত ফুটপাত। আজকাল একরকম জুতো বেরিয়েছে, যেগুলো পায়ে দিলেই জুতো নিজেই হাঁটতে থাকে, যে পড়ছে তাকে আর কষ্ট করে হাঁটতে হয় না। তবে বাসব নলিনী এসব আধুনিক জিনিস পছন্দ করেন না। তিনি পায়ে হাঁটা পথে ধারে ধারে বসে থাকা বাজারে এসে পৌঁছলেন। বাজার বলতে বাগান, একটা বিশাল তাপ নিয়ন্ত্রিত হল ঘরে মাটিতে এবং শূন্যে হাজারো রকমের সবজির চাষ। ক্রেতারা গাছ থেকেই যে যার পছন্দ মতন আলু, কুমড়ো, পটল তুলে নিচ্ছে। শূন্যে ঝুলন্ত র্যাকে আলুর গাছ, এসব আলুর জন্য মাটির দরকার হয় না। শূন্যে নানা প্রক্রিয়ায় গাছকে ফলন্ত করা হয়। গাছের নিচে চমৎকার আলু থোকা থোকা ফুলে আছে। বাসব নলিনী কিছু আলু নিলেন, বেগুন, পটল, ফুলকপিও নিলেন। আজকাল সব ঋতুতেই সব রকম সবজি হয়, কোনো বাধা নেই। বাজারের ফটকে ছোট ছোট ট্রলি সাজানো আছে, তাতে বোঝা তুলে নিয়ে কনসোলের মধ্যে নাম আর ঠিকানাটা একবার বলে দিলেই ট্রলি আপনা থেকেই গিয়ে বাড়িতে জিনিস পৌঁছে দিয়ে আসবে। বাসব নলিনীও বোঝাটা একটা ট্রলি মারফত বাড়ি পাঠিয়ে দিলেন। তারপর মেঘের ওপর হেঁটে বেড়ানোর একটু ইচ্ছে হলো তার, কোনো অসুবিধে নেই, উড়ুক্কু পিরিচ সব জায়গায় মজুদ। তিনি সবজি বাজারের বাইরে উড়ন্ত পিরিচের গ্যারেজে ঢুকে একটা পিরিচ ভাড়া নিলেন। 5 ফুট ব্যাসার্ধের পিরিচটা খুবই মজবুত জিনিসে তৈরি। তাতে একখানা আরামদায়ক চেয়ার আছে, কিছু পানীয়, খাদ্য এসব আছে, একখানা ছোট আলমারি আছে, আর আছে একজোড়া হাওয়াই চপ্পল। এই চপ্পল পরে আকাশে দিব্যি হেঁটে বেড়ানো যায়। বুদবুদ সমেত বাসব নলিনী পিরিচে চেপে বসলেন। পিরিচে একটা দ্রুতগামী লিফটের মতোই উপরে উঠতে লাগলো। কিছুক্ষণের মধ্যে ঘন মেঘের স্তর ভেদ করে বাসব নলিনী রৌদ্রোজ্জ্বল আকাশে উঠে এলেন। চারিদিকে কোপানো মাটির মতন মেঘ, আশপাশে অনেক পিরিচ ভেসে বেড়াচ্ছে, তাতে নানা ধরনের মানুষ। তাছাড়া বড় বড় উড়ন্ত কার্পেটে দঙ্গল বেঁধে কোনো পরিবার পিকনিকও করছে। প্রচুর লোক, ওপরে নিচে সর্বত্র। মেঘের ওপর ক্লাউড স্কিও করছে অনেকে, কেউ কেউ হাওয়াই বুট পরে শূন্যে ফুটবল খেলছে। কয়েকজন যুবতী ভাসমান ফুচকাওয়ালার কাছ থেকে ফুচকাও কিনে খাচ্ছে। পিরিচটা নিয়ে একটু এদিক ওদিক ঘুরে বাসব নলিনী তার বড়ি বেলুনের কাছে এলেন। বড়িগুলো প্রায় শুকিয়ে এসেছে, আর ঘন্টাখানেকের মধ্যেই হয়ে যাবে। হাওয়াই চপ্পল পরে নামতে যাবেন, এমন সময় ঠিক একটা কুমড়োর আকৃতির উড়ুক্কু গাড়ি তার সামনে থেমে গেল। জালনা দিয়ে মুখ বার করে এক ছোকরা হাসি মুখে বলে উঠল, কি ও ঠাকুমা, এখানে কি হচ্ছে? বড়ি রোদে দিয়েছো নাকি? ছোকরা আর কেউ নয়, গদাধর ভট্টাচার্যের ডান পিঠে ছেলে রেমো। রেমোর জ্বালায় বাসব নলিনীর একসময় ঘুম ছিল না চোখে। গাছের আম, জাম, কাঁঠাল কিচ্ছু রাখা যেত না রেমোর জন্য। বিচ্ছুটা চুরিও করতো নানা কায়দায়। একখানা লেজার গান দিয়ে টপাটপ পেরে ফেলতো ফল পাকুড়। তারপর একটা খুদে পুতুলের মতন রোবটকেও বাগানের দেওয়াল টপকে ঢুকিয়ে দিত। ফল কুড়িয়ে নিয়ে চলে যেতে আসতে রোবটের কোনো অসুবিধাই হতো না। এই বড়ি বেলুনে রোদে দেওয়া আচার আম সত্ত্বেও কম চুরি করেনি রেমো। তাই তাকে দেখে বাসব নলিনী একটু শঙ্কিত হয়ে বললেন, আজ রাতে বড়ির ঝাল রাঁধবো, তোকে একটু পাঠিয়ে দেবো ক্ষণ। রেমো একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, রাতের খাওয়া আজ যে কোথায় জুটবে কে জানে। কেন রে, কি হলো? আর বলো কেন, গত 1 মাস ধরে বৃহস্পতির চারদিকে ঘুরপাক খেতে হয়েছে। আজ সবে ফিরছি, ফিরতে ফিরতেই রেডিওর বদলির অর্ডার এলো। আজই ইউরেনাসে রওনা দিতে হবে। সেখানে রোবটরা নাকি নেমে মানুষের থাকার মতন ঘর বাড়ি তৈরি করেছিল। শুনছি সেই সব রোবটদেরই কয়েকজন নাকি এখন ভারী বেড়াপনা শুরু করেছে। মানুষের কথা শুনছেই না, কয়েকটা রোবট পালিয়ে গিয়ে বিপ্লবী দলও গড়েছে। বাসব নলিনী চোখ কপালে তুলে বললেন, বলিস কি? এ তো সর্বনেশে কাণ্ড। রেমো একটু হেসে বললেন, তোমরা পুরনো আমলের লোক ঠাকুমা, এ যুগের কোনো খবরই রাখো না।
তা ভালোর জন্যই বলে রাখি, রোবটদের ঘরের কাছে বেশি লাগিও না, খাবার দাবারে বিষ টিস মিশিয়ে দিতে পারে, একদম বিশ্বাস নেই ওদের। শুনে বাসব নলিনীর বুক ধড়ফড় করতে লাগলো। হৃৎপিণ্ডটা কলের না হলে বুঝিবা হার্ট ফেলই করতেন। কোনো রকমের সামলে নিয়ে বললেন, তাই সব কাণ্ড হচ্ছে, কিন্তু কই মুখ পোড়া খবরের কাগজ তো কিছু লেখে না। রেমো হেসে খুঁটি পাটি বলল, তুমি সত্যি আদিকালের বদ্যি বুড়ি হয়েই গেছো ঠাকুমা। বলি, খবরের কাগজে খবর লেখে আর চাপে কারা তা জানো? অটো মেশিনের পাল্লায় পড়ে সবই তো যন্ত্র মগজের কবজায় চলে গেছে। তারা কি আর রোবটদের দুষ্টুমির কথা ছাপবে? সবই তো জ্ঞাতি ভাই, তলায় তলায় সকলের সাঁট। এমনকি রোবটরা তো রোবটল্যান্ড দাবি করেছে, ধর্মঘট আইন, আইন অমান্যের হুমকি এসবও দিচ্ছে। কেন, ওসব শোনোনি? না বাছা, শুনিনি। আপন মনে বসে আঁক কষিয়ে অত শত খবর কেউ তো বলেও নি। যাই ঠাকুমা, মা বাবার সঙ্গে একটু দয়া করে ইউরেনাসে রওনা দেবো, সময় বেশি নেই। রেমো চলে যাবার পর বাসব নলিনী হাওয়াই চপ্পল পরে একটু শূন্যে পাইচারি করলেন। বাতাস এখন বড্ড পাতলা, শ্বাসের কষ্ট হয়, তাই বাসব নলিনী তার অক্সিজেন রুমালটা মাঝে মাঝে নাকে চেপে ধরছিলেন। কোন দুষ্টু ছেলে যেন একটা কুকুরকে হাওয়াই জুতো পরিয়ে আকাশে ছেড়ে দিয়েছে, সেটা ঘেউ ঘেউ করে পরিত্রাহী চেঁচাতে চেঁচাতে কাজ দিয়েই ছুটে গেল। আজকাল আকাশেও খুব একটা শান্তি নেই। কিন্তু রোবটদের কথায় বাসব নলিনী দুশ্চিন্তা বেড়ে গেছে, মনে মনে স্বস্তি পাচ্ছেন না। নক্ষদা, খেঁদি, পেঁচি, রোহিণী, মদনা, যামিনী, এরকম অনেকগুলো রোবট কাজের লোক আছে বাসব নলিনীর। তার উপর রোবট গয়লা, রোবট ধোপা, রোবট নাপিত, রোবট ফেরিওয়ালার অভাব তো নেই। এদের যদি বিশ্বাস না করা চলে তবে তো ভীষণ বিপদ। এর উপর আছে রোবট ডাক্তার, রোবট নার্স। বাসব নলিনী খুবই দুশ্চিন্তায় পড়ে পিরিচে উঠে নিজের বাড়ি ফিরে এলেন। এসে দেখেন আশুবাবু গঙ্গারামকে হিন্দুতে খুব বকাঝকা করছেন। গঙ্গারাম নাকি বাগান কোপানোর কাজে ফাঁকি দিয়ে বসে বসে বিড়ি টানছিল। আশুবাবু খুব তেজি গলায় বলছিলেন, ফের কভি বিড়ি ফুঁকেগা তো কান পকড় কে আইসা মোচড় দেগা যে আক্কেল গুরুম হয়ে যায়গা, বুঝেছিস? গঙ্গারাম একটু বোকা গোছের রোবট, তার কাজ বাগানের মাটি কুপিয়ে চৌকস করা। রোবটরা কখনো বিড়ি খায় না, ওদের এতকাল এইসব নেশা টেশা ছিল না কোনো। বাসব নলিনী আশুবাবুকে ইশারায় আড়ালে ডেকে বললেন, শোনো, এখন চাকর বাকরদের ওপর বেশি হম্বিতম্বি করো না, দিনকাল পাল্টে গেছে। আশুবাবু রেগে গিয়ে বললেন, কিন্তু আসপদ্দা দেখো কাজে ফাঁকি দিয়ে বিড়ি খাচ্ছে, এতটা বাড়াবাড়ি কি সহ্য করা যায়? বাসব নলিনী চাপা গলায় বললেন, আসতে বলো, শুনতে পাবে। বলে, রোবটরা যে দল বেঁধে বিপ্লব টিপ্লব কি সব শুরু করেছে তা শুনেছ? আশুবাবু একটু বিস্মিত না হয়ে বললেন, শুনবো না কেন, খুব শুনেছি। চতুর্দিকে সাবতাজ শুরু করেছে ব্যাটারা, আকাশ বাতাস সর্বত্র আশকারা পেয়ে এমন মাথায় উঠেছে যে এখন রোবট ল্যান্ড চাইছে। এরপর হয়তো আমাদের দিয়েই কাজের লোকেদের কাজ করাতে যাইবে। বাসব নলিনী ভীতু গলায় বললেন, সব জেনেও গঙ্গারামের উপর চটপট করছিলে? ও যদি ওর জাত ভাইদের বলে দেয় তাহলে তারা কি তোমাকে আস্ত রাখবে? আশুবাবু একগাল হাসলেন, তারপর মৃদুস্বরে বললেন, অত সজ্জা নয়, আমার কাছে ওষুধ আছে। বাসব নলিনী অবাক হয়ে বললেন, কি ওষুধ? আশুবাবু খুবই করে হেসে বললেন, আছে, আমার ডার্ক রুমে লুকিয়ে রেখেছি। রোবটরা যে দুষ্টুমি শুরু করবে একদিন তা আমি অনেক আগেই বুঝতে পেরেছিলাম। সেজন্য গোপনে গোপনে বহুকাল ধরে ওষুধ বের করার চেষ্টা করেছি, এতদিনে ফল ফলেছে। বলো কি, চলো তো তোমার ওষুধটা দেখবো, দেখাবো। পাঁচ কান করতে পারবে না, তোমার তো পেটে কথা রাখতে পারো না। না গো না, বিশ্বাস করেই দেখো। আশুবাবু বাসব নলিনীকে নিয়ে মাটির তলায় একটা গুপ্ত কক্ষে এসে ঢুকলেন। ঘরে যন্ত্রপাতি কিছুই প্রায় নেই, শুধু একটা কালো বক্স, একটা কালো আলোর ডুম, একটা লাল আলোর ডুম জ্বলছে। একটা টুল দেখিয়ে আশুবাবু বাসব নলিনীকে বললেন, বসো, যা দেখাবো তা তোমার বিশ্বাস হবে না, তার চেয়েও বড় কথা ভয় টয় পেতে পারো। জিনিসটা কি দেখলেই বুঝবে। এই বলে আশুবাবু কালো বক্সটার গায়ে একটা হাতল ঘোরাতে লাগলেন আর মুখে নানা কিম্ভূত শব্দ উচ্চারণ করতে লাগলেন। অং ফটফট, অং ফটফট।
প্রেত প্রসীদ প্রেতেন পরিপূরিত জগত জগতসার প্রেতায়া ইত্যাদি। বাসবনলিনী দেখলেন কালো বাক্সটার গায়ে একটা ছোট্ট ফুটো দিয়ে কালো ধোঁয়ার মতন কিছু একটা বেরিয়ে এসে বাতাসে জমাট বাঁধতে লাগলো। তারপর চোখের পলকে সেটা একটা ঝুল কালো রোগা শুঁটকো মানুষের চেহারা ধরে সামনে দাঁড়ালো। বাসবনলিনী আঁতকে উঠলেন, ও মা গো, এ আবার কে? আশুবাবু করে বললেন, এদের কথা আমরা এতকাল ভুলেই মেরে দিয়েছিলুম গো, বহুকাল আগে এদের নিয়ে চর্চা হতো, আজকাল বিজ্ঞানের ঠেলায় সব আউটডেট। কিন্তু লোকটা আসলে কে? এ কথার জবাব কালো লোকটাই দিল। কান এঁটো করা হাসি হেসে খোনাস্বরে বলল, এগে আমি হলুম গে ভূত, একেবারে নির্জলা খাঁটি ভূত। বহুকাল ধরে দেখা সাক্ষাতের চেষ্টা করছিলাম, হচ্ছিল না, তাই এগে এবারে বাবুর দয়া হয়ে গেল। শুনে বাসবনলিনী গ গ করে অজ্ঞান হয়ে গেল। তারপর জ্ঞান ফিরে এলো। অবিশ্বাসের চোখে চেয়ে রইলেন। ভূতটা তখনও দাঁড়িয়ে। আশুবাবু তালপাতার পাখায় বাসবনলিনীকে হাওয়া দিতে দিতে বললেন, আর ভয় নেই গিন্নি, ভূতেরা কথা দিয়েছে, বিজ্ঞানের কুফল দূর করার জন্য জান লড়িয়ে দেবে, রোবটদের ঢিট করবে ওরাই। কেলে ভূতটার সঙ্গে সঙ্গে মাথা নেড়ে একেবারে বাছাধনদের পেটের কথা টেনে বার করে আনবো, কোনো চিন্তা করবেন না, এই কথা বললেন। বাসবনলিনী এবার আর ভয় পেলেন না। নিশ্চিন্ত হয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, বেঁচে থাকো বাবারা। তাহলে কি বুঝলে তোমরা? ভালো লাগলো? এবার আমাদের জীবনটা যদি এরকম হয়ে যেত, বিজ্ঞানের আবিষ্কারের চোটে কিরম হতো একটু ভেবে জানাও প্লিজ। যারা গল্পটা শুনবেন, বাংলাদেশ থেকে যারা শুনছেন, যেখান থেকেই যারা শুনছেন, সবাইকে আমার প্রণাম, ধন্যবাদ, ভালোবাসা। আপনারা একটু কমেন্ট করুন, একটু শেয়ার করুন, একটু লাইক করুন, সাবস্ক্রাইব করুন, চ্যানেলটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। আর আজকের ডায়েট টিপস, যদি বমি বমি ভাব হয় কারুর বাসে ট্রামে যেতে, এক কুচি আদা মুখে রাখলে সেই বমি ভাব কিন্তু অনেকটাই কমে। তাই প্লিজ আদা সঙ্গে রাখুন। বাড়তি ওষুধ বমি বন্ধ করার জন্য নাই বা খেলেন। দেখা হবে সামনের রবিবার। ততদিনের জন্য অধীর আগ্রহে আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আজ তবে আসি, টাটা।